দর্শক আমন্ত্রণ ডায়মন্ড সিমেন্ট প্রসঙ্গ চট্টগ্রামে। আপনারা জানেন চ্যানেল 24 এর সাপ্তাহিক এই আয়োজনে আমরা সমসাময়িক বিভিন্ন বিষয়ে আমরা আলোচনা করার চেষ্টা করি। আজ আমরা আলোচনা করতে চাই চট্টগ্রাম নগর নিয়ে, বিশেষ করে নগর পিতা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। তার সঙ্গে আজ আমরা আলোচনা করার আমাদের কথা রয়েছে। তিনি হয়তো কিছুক্ষণের মধ্যে আমাদের স্টুডিওতে এসে পৌঁছাবেন। আপনারা নিশ্চয়ই জানেন সারা দেশের 12টি সিটি কর্পোরেশনের মধ্যে 15টি সূচকের যে মূল্যায়ন, সেই মূল্যায়নে চট্টগ্রাম সিটি কর্পোরেশন সবার প্রথমে রয়েছে। অর্থাৎ নাগরিক সেবা সহ নানা সূচক বিবেচনায় সরকারের স্থানীয় সরকার মন্ত্রণালয় একটি তালিকা করেন, যেখানে আসলে সিটি কর্পোরেশনগুলোর সেবার মান সহ নানা বিষয় বিবেচনা করা হয়। সেই বিবেচনায় এবার চট্টগ্রাম সিটি কর্পোরেশন সবার সেরা হয়েছে, গতবার যেটা ছিল দ্বিতীয় স্থানে। এইসব বিষয় নিয়ে আমরা মেয়র আমাদের অনুষ্ঠানে যোগ দেওয়ার পর এইসব বিষয় নিয়ে এবং চট্টগ্রামের জলাবদ্ধতা ইস্যু, ব্যাটারি রিক্সা ইস্যু কিংবা ফুটপাত এরকম নানা ইস্যু নিয়ে আমরা তার সঙ্গে আলোচনা করব, তার মুখোমুখি হব। তবে চট্টগ্রামের যে বড় সমস্যা সেটি হচ্ছে জলাবদ্ধতা। আপনারা নিশ্চয়ই জানেন গত প্রায় 7 বছর ধরে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় জলাবদ্ধতা নিরসনের কাজ চলছে। সেই কাজের সুফল আসলে কতটা পাওয়া গেছে তা নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে। এবং সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং হালদা রিসার্চ ল্যাবরেটরির দুটি আলাদা গবেষণায় দেখা গেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় যে জলাবদ্ধতা নিরসনের কাজ চলছে সেটিতে নানা ধরনের ত্রুটি রয়েছে। সেই ত্রুটিগুলো কি বা সুপারিশগুলো কি সেই নিয়ে আমাদের একটি প্রতিবেদন রয়েছে। আমরা আগে একটি প্রতিবেদনটি দেখে আসি। চট্টগ্রামবাসীকে জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্তি দিতে 2018 সালের 29 এপ্রিল আনুষ্ঠানিকভাবে শুরু হয় 5,500 কোটি টাকার মেগা প্রকল্পের কাজ। এরপর গত 7 বছরে 3 দফা সময় এবং 3,000 কোটি টাকা ব্যয় বাড়ালেও সুফল অনেকটাই অধরা। এমন বাস্তবতায় প্রশ্ন উঠেছে প্রকল্পের কার্যকারিতা আর অসঙ্গতি নিয়ে। সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং হালদা রিসার্চ ল্যাবরেটরির আলাদা দুটি মাঠ প্রতিবেদনে উঠে এসেছে সুফল না মেলার বিষয়টি। এতে সম্ভাব্যতা যাচাই ছাড়া প্রকল্প গ্রহণ, অনভিজ্ঞ প্রতিষ্ঠানকে কাজ দেয়া সহ 13টি কারণ চিহ্নিত করা হয়। এসব ত্রুটি সারিয়ে বাস্তবায়নের লক্ষ্যে দেওয়া হয়েছে 17টি সুপারিশ। ফিজিবিলিটি স্টাডি করে স্টেক হোল্ডার কনসালটেশনের মাধ্যমে এই প্রকল্প বাস্তবায়ন করতে হবে এবং প্রকল্প বাস্তবায়নের প্রথমে যে কাজটা করতে হবে, আমার যে 71টা খাল, এই খালের যেই সিএস জরিপ অনুযায়ী যেই এটার প্রশস্ততা সেটা কিন্তু মুক্ত করতে হবে। তবে এসব অসঙ্গতির কথা মানতে নারাজ সিডিএ। তাদের দাবি প্রকল্প বাস্তবায়নাধীন এলাকায় মিলছে সুফল। অনেকগুলো কম্পোনেন্ট আমাদের ড্রেনেজ মাস্টার প্ল্যানে যেটা ছিল তার চেয়েও আর বাড়ছে। ওয়াসার মাস্টার প্ল্যানে ওয়াসার মাস্টার প্ল্যানে যেটা ছিল তার চেয়েও আমরা আরও বাড়াইছি। কিন্তু টোটাল যে প্যাকেজটা, এই যে টোটাল সলিউশনটা, চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসন টোটাল যে সলিউশন, যেটা কয়েকটা সংস্থার উপর ডিপেন্ড করছে, শুধুমাত্র সিডিএ না। সব প্রকল্প বাস্তবায়ন হলেও তাতে নগরীর জলাবদ্ধতার মাত্র অর্ধেক দূর হবে উল্লেখ করে আওতার বাইরে থাকা খাল ও এলাকাকে দ্রুত অন্তর্ভুক্ত করার তাগিদ নগরবিদদের। 21টি অ্যাড্রেস করা এবং সিটি কর্পোরেশনের 1600 কিলোমিটার ড্রেন মানে আছে, টারশিয়ারি অ্যান্ড সেকেন্ডারি ড্রেন। এই ড্রেনগুলির রক্ষণাবেক্ষণ করতে হবে। কিছু কিছু এলাকাতে কোনো ড্রেনই নাই, সেই ড্রেনগুলি করতে হবে এবং সিডিএ প্ল্যান পাস করার সময় প্লট ড্রেনটাকে বাধ্যতামূলক করতে হবে। এমন বাস্তবতায় জলাবদ্ধতা থেকে নগরবাসীকে মুক্তি দিতে স্বল্প ও দীর্ঘমেয়াদী পদক্ষেপের কথা বলছেন সিটি মেয়র। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে একটা মাস্টার ড্রেনেজ সিস্টেম প্ল্যান করার আমি চিন্তা ভাবনা করছি, যেটা এখনো হয়নি। সংস্থার সাথে আমি কথা বলেছি, যারা 21টা খাল সংস্কার করার জন্য তারা ইন্টারেস্টেড। তারা আমাকে বলেছে যদি আমরা তাদেরকে অনুমতি দিই, তারা আমাদের 21টা খাল সংস্কার নিয়ে তারা কাজ করবে। নগরীর জলাবদ্ধতা নিরসনে বর্তমানে সিডিএ, পানি উন্নয়ন বোর্ড, সিটি কর্পোরেশন মিলে 14,000 কোটি টাকার 4টি প্রকল্প বাস্তবায়ন করছে। এর মধ্যে 8,500 কোটি টাকার সবচেয়ে বড় প্রকল্পের কাজ শেষ হয়েছে 83%। ইমদাদুল হক, চ্যানেল 24, চট্টগ্রাম। দর্শক, আমরা রিপোর্টটি দেখলাম। আপনারা নিশ্চয়ই রিপোর্টে হয়তো পুরোটা হয়তো আমরা দেখাতে পারিনি, কারণ সময়ের সীমাবদ্ধতার কারণে। এই যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং হালদা রিসার্চ ল্যাবরেটরি যেই
গবেষণা প্রতিবেদনটি দিয়েছে সেই প্রতিবেদনে অনেকগুলো কারণ আসলে উল্লেখ করেছে যার কারণে চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের সুফল মিলছে না। তার মধ্যে অন্যতম হচ্ছে সম্ভাব্যতা যাচাই ছাড়াই এই প্রকল্পের কাজ শুরু করা হয়েছে, পাশাপাশি যে স্টেক হোল্ডার রয়েছে তাদের সাথে কথা বলা হয়নি, এছাড়া যে অনভিজ্ঞ কিছু প্রতিষ্ঠানকে কাজ দেওয়া হয়েছে এই প্রকল্পের, এরকম নানা ধরনের ত্রুটি তারা চিহ্নিত করেছে এবং পাশাপাশি 17টি সুপারিশ দেওয়া হয়েছে যেগুলো স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী বাস্তবায়ন করা যায়। এই গবেষণা প্রতিবেদনগুলো আসলে প্রধান উপদেষ্টা বরাবরেও তারা পাঠিয়েছেন যাতে সহজে সমাধান করা যায়। এই কারণে বিশেষজ্ঞদের আশঙ্কা হচ্ছে এই যে নানা ধরনের ত্রুটি নিয়ে প্রকল্পের কাজটি আগাচ্ছে, সে কারণে হয়তো এই প্রকল্পের সুফল হয়তো আগামী বর্ষায়, যেটা আর হয়তো মাসখানেকের মধ্যে শুরু হবে, সেই বর্ষায়ও আসলে সুফল পাবে কিনা সন্দেহ আছে। তো আমরা একটু আমাদের হয়তো যানজট সমস্যার কারণে সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন আমাদের স্টুডিওতে এখনো এসে পৌঁছাতে পারেননি, তবে আমরা তার সঙ্গে টেলিফোনে যুক্ত হতে চাই। ডাক্তার শাহাদাত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র, আমরা তার সঙ্গে টেলিফোনে যুক্ত হতে চাই। ডাক্তার শাহাদাত, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আমি একটু শুরুতে আপনার কাছে জানতে চাই, আপনি দায়িত্ব নেওয়ার প্রায় 6 মাসের কাছাকাছি হয়ে গেছে। এই সময়ের মধ্যে নানা ইস্যু আসলে সামনে এসছে। আপনি নিজেও বলছিলেন, বিশেষ করে আপনি বারবার এই জলাবদ্ধতা সমস্যার কথা বলেন। আমরা একটু এটা দিয়ে একটু শুরু করতে চাই যে এই জলাবদ্ধতা নিরসনে সিটি কর্পোরেশনের তরফ থেকে আসলে আপনারা কি করছেন? ধন্যবাদ আপনাকে এবং দর্শকবৃন্দ। আমি আসলে দুঃখ প্রকাশ করছি যে এখানে আসলে আমি একটা রাস্তা উদ্বোধন করার জন্য সড়ক, এই যে অনেক দিন ধরে 38 নং ওয়ার্ড অবহেলিত এক রাস্তা করে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে, ওই রাস্তাটা আমরা কাজ শুরু করেছি। সরাসরি সেটা থেকে সাগরিক স্টেডিয়ামের সংযোগ, ওই রাস্তাটা উদ্বোধন করে আমি শেষ করে যখন যাচ্ছিলাম আপনাদের এই যে চ্যানেল 24 স্টুডিওতে, তো সেখানে সমস্যাটা যেটা হয়েছে, এখানে ওই যে সমস্ত বন্দরের গাড়িগুলো ঢুকছে, যার কারণে গিয়ে আমরা ইনফ্যাক্ট যানজটের মধ্যে পড়ে গেছি। তো যাই হোক, এটা আসলে আমি যেটা বলতে চাই যে এই জলাবদ্ধতার মূল যে সমস্যা সেটা হচ্ছে যে দীর্ঘদিন ধরে আমরা যে একটা অপরিকল্পিত নগরী গড়ে তুলেছি বিভিন্নভাবে, সেটারই আমাদের আজকে জনগণকে সেটা দুর্ভোগে পোহাতে হচ্ছে। আমরা জানি যে সিডিএ এই জলাবদ্ধতার প্রকল্প নিয়ে প্রায় 36টা খাল সংস্কার করছে। আমরা একটা বাড়াইপাড়া খাল প্রায় 2.9 কিলোমিটার, আমরা সেটা অলমোস্ট, যেটা 12 সালে যদি শুরু হয়েছিল সেটা এখন 2 কিলোমিটারের মতো সম্পন্ন হয়ে আরো 0.9 কিলোমিটার সেটা বাকি আছে। তো সেই কাজটুকু এখন চলছে। তারপরেও আমি স্পষ্টভাবে বলেছি যে বর্ষার আগে যাতে করে একটি সংযোগ দিয়ে সেখানে আপনার পিজা খালের মাধ্যমে সেটা যাতে সরাসরি কর্ণফুলী নদীতে যায় সে ব্যবস্থা করে দেওয়ার জন্য, এবং সেটার কাজ ইনশাল্লাহ আমরা আশা করছি বর্ষার আগে সেটা সম্পন্ন হবে। তো এটা যদি সম্পন্ন হয়, আপনারা যদি জানেন যে বিশেষ করে বলদারহাট, মুরাদপুর, বাকলিয়ার বৃহত্তর অংশ যে পানি জলাবদ্ধতা থাকে সেটা ইনশাল্লাহ সমাধান অনেকাংশ হয়ে যাবে। এর মধ্যেই আমি নগরের সবাইকে বলেছি যে শহরটা যেটা আমাদের সবার শহর, সবাই সেখানে এই নালা এবং খাল পরিষ্কার করার জন্য তারা যদি চায় তারা সেখানে এগিয়ে আসতে পারে। সেই দৃষ্টিকোণ থেকে জামাত ইসলামে তারা কাজ করার জন্য এগিয়ে এসেছে, আমাদের যুব দলের এবং স্বেচ্ছাসেবক দলের ছেলেরা, পাশাপাশি আমাদের বিএনপির একটা নাজিরপাড়া খাল তারা ঘোষণা দিয়েছে তারা করবে। কাজে এইভাবে স্বেচ্ছাশ্রমে অনেকে কাজগুলো করছে। তা আমরা আজকে যে জিনিসটি আমরা করছি জলাবদ্ধতার জন্য, আমাদের প্রায় 1600 কিলোমিটারের যে নালাগুলো আছে সেই নালাগুলো আমরা সংস্কার করছি এবং বিভিন্নভাবে বরাদ্দের মাধ্যমে সে কাজগুলো আমরা করছি, স্বেচ্ছাশ্রম দিয়ে সেটা করছি, সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা সেটা করছি। কাজে বিভিন্নভাবে এই কাজগুলো চলছে। ইভেন আজকে এখানে আপনারা দেখেন যে এই জলাবদ্ধতা মুক্ত রাখার জন্য আমাদের সিটি কর্পোরেশনের একটা বড় মার্কেট বলদারহাটে আছে, সেটাও কিন্তু আমরা ভেঙে দিয়েছি। আমরা মনে করছি যে নালার উপর কোনো স্থাপনা থাকতে পারে না, এটা অবশ্যই আমাদেরকে এই ধরনের কাজ থেকে বিরত থাকতে হবে। অতীতে হয়েছে, অতীতে অনেক নালার উপর বিল্ডিং হয়েছে, মার্কেট হয়েছে, ইউনিভার্সিটি হয়েছে। কাজে আমাদেরকে অবশ্যই শহরকে জলাবদ্ধতা রাখার জন্য এইসব কাজ থেকে বিরত হয়ে আমাদেরকে ন্যায়সঙ্গত কাজগুলো করতে হবে। এবং আমি আরেকটা জিনিস আজকে
এই চ্যানেল 24 এর মাধ্যমে বলতে চাই যে আসলে আমরা যতই কৃষি খাল ধরুন আমরা সংস্কার করছি, আমরা সুন্নিয়া খাল সংস্কার করছি, আমরা বাড়াইপাড়া খালটা আমরা তো করছি, আমরা এখানে আপনার চকবাজার বিকল্প খাল আমরা সেটা করছি, চাকতাই খাল আমরা করছি, আমরা মাইটটা খাল আমরা করছি, আমরা নাজিরপাড়া খাল আমরা হাত দিয়েছি, বিরজা খাল আমরা করছি। তো এতগুলি খাল আমরা করছি, কিন্তু প্রবলেম যেটা হচ্ছে মানুষের যে গণসচেতনতার জায়গায় সেই খালগুলো পরিষ্কার হওয়ার পর আবার তারা সেটাকে গার্বেজ স্টেশন হিসেবে ব্যবহার করছে। বিভিন্ন ধরনের ময়লা আবর্জনা অপচনশীল যেগুলো আছে, বিশেষ করে আপনার প্লাস্টিক, পলিথিন, ককশিট, ইভেন আপনার এই যে টিভি কাভার পর্যন্ত। আমি এই দিন একটা খাল আপনারা জানেন যে হিজরা খাল, যেখানে একটা দুর্ঘটনা হয়েছে, সেখানে যখন পরিষ্কার করার জন্য আমি সেখানে নিজেই ছিলাম, একটা বড় আপনার যে রিক্সা সেখানে আগের থেকে পড়া ছিল, তার রিক্সা সেখান থেকে উদ্ধার করা হয়েছে। এবং সেখানে আপনি দেখেন কলা গাছ, একটা বড় কলা গাছ আমরা সেখানে পেয়েছি। কাজে ওভারঅল মানুষের মধ্যে যদি একটা গণসচেতনতা বৃদ্ধি করা না যায়, তাহলে পরে এই যে বড় বড় এই অঙ্কের কর্মসূচিগুলো, আজকে 13,000 কোটি টাকার প্রকল্প দিয়ে নিয়েছে, একটা 1200 কোটি টাকার প্রকল্প আজকে সিটি কর্পোরেশন বাড়াইপাড়া করে নিয়েছে, সব প্রকল্পই মুখ থুবড়ে পড়বে যদি আমরা মানুষকে গণসচেতন করতে না পারি। এই লক্ষ্যে আমি এই মাসেই আমাদের চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতাধীন যে স্কুল এবং কলেজ আছে, সবাইকে আমরা একটা চাইল্ড হেলথের আওতায় আনছি এবং সবাইকে আমরা সেই কার্ড দিব কিভাবে স্কুল থেকেই যারা একটা ছোট বাচ্চারা কিভাবে ময়লা কোথায় রাখবে, ময়লা আবর্জনা পরিষ্কার কিভাবে করতে হয়, তাদেরকে আমরা সেটা শিখাবো। এবং আমার মনে হয় এইভাবে আমরা রুট লেভেল থেকে যদি এই ধরনের কাজগুলো করতে পারি, আমরা সুদূর প্রসারী চিন্তাগুলো আমার মধ্যে আছে এবং সেটা আমি শুরু করছি। আর যেটা গণসচেতনতা বৃদ্ধির জন্য ওয়ার্ডে ওয়ার্ডে আমরা নিজেরা গিয়ে কাজ করছি, সেখানে মাইকিং করা হয়েছে, সেখানে বিভিন্ন ধরনের এনজিওকে আমরা ইনভলভ করেছি এবং সেখানে আমরা প্লাস্টিকের পরিবর্তে আমরা চাল, ডাল, বিভিন্ন ধরনের নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি সেখানে আমরা দিচ্ছি, প্লাস্টিক আমরা কিনে নিচ্ছি। ডাক্তার শাহাদাত হোসেন, আমরা আপনার কথা আরো শুনবো, তবে আমাদের একটা ছোট্ট বিরতি নিতে হবে। বিরতি থেকে ফিরে আপনার কথা আমরা আরো শুনবো। দর্শক, আবারও স্বাগত ডায়মন্ড সিমেন্ট প্রসঙ্গ চট্টগ্রামে। আমরা কথা বলছিলাম চট্টগ্রাম নগর নিয়ে। আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। আমরা আবারও তার কাছে একটু যেতে চাই। আমরা এর আগের পর্বে আমরা কথা বলছিলাম চট্টগ্রামের জলাবদ্ধতা ইস্যুতে। আমরা এই পর্যায়ে আবার একটু যেতে চাই। ডাক্তার শাহাদাত হোসেন, আমরা দেখলাম আপনি দায়িত্ব নেওয়ার প্রায় 6 মাসের মতো হয়ে গেল। এই সময়ের মধ্যে সবচেয়ে বড় একটি খবর আজ আমরা দেখলাম, সেটা হচ্ছে সারা দেশের 12টি সিটি কর্পোরেশনের মধ্যে 15টি সূচকের মূল্যায়নে সারা দেশের মধ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশন সেরা হয়েছে। মূলত আসলে কোন কোন কাজের কারণে আসলে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের এই অর্জন? ধন্যবাদ আপনাকে। আসলে এটা আমাদের যে সিটি গভর্নেন্স একটা স্টাডিজ আছে, প্রতিটি সূচক সেখানে আমরা বিশেষ করে আমরা যে আমাদের কাজগুলো সেখানে করছি, সেখানে দুর্নীতি হয়েছে কিনা, সেখানে আমরা কাজগুলো আমরা ঠিক সময় মতো আমরা কাজগুলো করতে পারছি কিনা, আমরা শিক্ষা খাতে আমরা ঠিক মতো আমাদের যে ব্যয়গুলো করছি সেই খাতে ঠিক মতো কাজগুলো হচ্ছে কিনা, স্বাস্থ্য খাতে কাজগুলো হচ্ছে কিনা, এবং বিশেষ করে আমরা আজকে যে জলাবদ্ধতার যে প্রকল্প নিয়ে আজকে কাজ করছি এবং সে কাজগুলো আমরা মেথডিক্যালি করছি কিনা, আমরা এই যে পরিষ্কার পরিচ্ছন্ন যে বিভাগটা আমাদের আছে, এবং সেটা আপনারা জানেন যে আমি যখন মেয়র হিসাবে আসি, আমি নিজেই সেটা ঘোষণা করে আমি সেটা এই যে দিনের কাজটা যে হতো সেটা আমি রাতে নিয়ে গিয়েছি এবং পরিষ্কার পরিচ্ছন্নতা অনেকাংশে আমরা সেটা বৃদ্ধি করতে পেরেছি। এবং আমরা যেটা সবচেয়ে যে জিনিসটা, আমরা যে খেলার মাঠ আজকে অপ্রতুল ছিল, প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে একটা খেলার মাঠের কমিটমেন্ট করে প্রায় 6 থেকে 7টি খেলার মাঠ আমরা ইতিমধ্যেই আমরা উদ্বোধন করেছি। আমরা একটা গ্রিন, ক্লিন এবং হেলদি সিটির যে চিন্তা ভাবনা নিয়ে কাজ করেছি, সেটা নিয়ে আমরা কাজ করছি এবং আমরা আশা করছি যে এই গ্রিন সিটির আওতায় প্রত্যেকটা ওয়ার্ডে আমরা একটা একটা করে প্রত্যেকটা ওয়ার্ডকে আমরা সাজাবো এবং আলাদা আলাদা ভাবেই আমরা যে আগের যে চিন্তা ভাবনা শুধুমাত্র রাস্তাগুলোকে সাজানো, মানে আমরা প্রত্যেকটা ওয়ার্ডকে আমরা গ্রিন ওয়ার্ড হিসাবে আমরা ডিক্লেয়ার করতে চাই এবং এইভাবে আমরা চট্টগ্রামকে একটি সুন্দর, নিরাপদ এবং পরিচ্ছন্ন শহর এবং ক্লিন সিটিতে রূপান্তরিত করব।
তা আমরা আশা করছি ইনশাল্লাহ আমাদের যে চিন্তা ভাবনা সেই চিন্তা ভাবনা মতে আমরা যদি কাজ করতে পারি তাহলে পরে আমাদের এই আগামীতে যে জলাবদ্ধতার যে চিন্তা ভাবনা আমরা যে আমাদের কিছু প্ল্যান আছে ওই যে সলিড ওয়েস্ট প্রোডাক্ট ম্যানেজমেন্ট প্ল্যান ফর রিসাইক্লিং। ডাক্তার সাদাত, আমরা আরো শুনবো আপনার কথা। আমরা আরো একটা বিরতিতে যেতে হবে, ফিরে এসে আপনার সঙ্গে আমরা আরো আলোচনা করব। দর্শক, আমরা আরো একটা বিরতিতে যাব, ফিরবো একটু পর, সঙ্গেই থাকুন। দর্শক, আবার স্বাগত ডায়মন্ড সিমেন্ট প্রসঙ্গ চট্টগ্রামে। আজ আমাদের মুখোমুখি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সম্মানিত মেয়র জনাব ডাক্তার সাদাত হোসেন। তিনি এতক্ষণ আমাদের সঙ্গে টেলিফোনে যুক্ত ছিলেন, এই মুহূর্তে আমাদের সঙ্গে স্টুডিওতে যোগ দিয়েছেন। আমরা তার সঙ্গে আলোচনা করব। এই মুহূর্তে আপনাকে স্টুডিওতে আমরা স্বাগত জানাচ্ছি। এতক্ষণ আমরা টেলিফোনে আপনার বক্তব্য শুনছিলাম। আমরা বলছিলাম যে 12টি সিটি কর্পোরেশনের মধ্যে দেশসেরা চট্টগ্রাম সিটি কর্পোরেশন। এই যে একটা ম্যাজিক্যাল একটা কাজ, এর মধ্যে আপনার দায়িত্বেরও প্রায় 6 মাসের কাছাকাছি। এই সময়ের মধ্যে আসলে এই একদিকে দেশসেরা হলো সিটি কর্পোরেশন, পাশাপাশি আপনি আসলে কোন কাজগুলো আসলে গুরুত্ব দিয়ে করতে পেরেছেন? মানে এটাই আমি বলতে চাচ্ছিলাম যে সিটি গভর্নেন্স স্টাডিজ যেটা যে সূচকগুলো আছে, বিশেষ করে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং গ্রিন যে প্রকল্পগুলো এবং আমাদের যে মাঠের যে সংস্কার, আমরা যে ঘোষণা দিয়েছিলাম যে যেদিন আমি ওত নিয়েছিলাম আমি বলেছিলাম যে আমি 41টা ওয়ার্ডে 41টা খেলার মাঠ আমি করে দেবো। এবং এই সময়ের মধ্যে প্রায় আপনারা জানেন 6 থেকে 7টা খেলার মাঠ আমি উদ্বোধন করেছি এবং সেখানে কাজগুলো শুরু করেছি এবং আরও প্রায় ওয়ার্ডগুলোতে আমি গিয়েছি এবং সেখানে কিন্তু আমি কাজগুলো শুরু করার জন্য আমি কিছু পরিকল্পনা গ্রহণ করেছি। এবং আমাদের যে মূলত যেটা গ্রিন সিটি প্রকল্প, আমি বলেছি যে আগে শহরের শুধুমাত্র যে জায়গাগুলো জনগণ গাড়ি নিয়ে যায় সেই জায়গাগুলোকে সৌন্দর্য বর্ধন করা হতো, কিন্তু আমি এখন প্রত্যেকটা ওয়ার্ডকে আমি সে জায়গায় নিয়ে এসেছি এবং সেই অনুযায়ী প্রত্যেকটা ওয়ার্ডের জন্য আমি কিভাবে নগরকে একটা গ্রিন সিটি হিসেবে সাজানো যায় সেভাবে চিন্তা করছি। ইতিমধ্যেই আপনারা জানেন যে এই যে বর্ষাকাল আসছে, এই বর্ষাকালকে ঘিরে আমি 10 লক্ষ গাছ লাগাবো এই চট্টগ্রাম শহরে, সেটা আমি ঘোষণা দিয়েছি। এবং আপনাদের আজকের অনুষ্ঠানের মাধ্যমে আবারও আমি বলতে চাই, ইনশাল্লাহ এই বছরের মধ্যে 10 লক্ষ গাছ লাগানোর আমার পরিকল্পনা আছে এবং আমি একটা গ্রিন সিটি হিসাবে চট্টগ্রামকে এটা স্টাবলিশ করতে চাই। আর যেটা একটা নিরাপদ নগরী, আমরা বারবার বলছি যে আমরা আসলে এই শহরটাকে একটা নিরাপদ নগরীতে পরিণত করতে চাই। আমি অত্যন্ত দুঃখ প্রকাশ করছি যে রিসেন্টলি হিজরাখালে একটি দুর্ঘটনা, একটা গাড়ির যে একটা এটা আপনার ব্যাটারি চালিত রিক্সা উল্টে গিয়ে একটা বাচ্চা মারা গেছে। এটা আসলে আমরা দুঃখ প্রকাশ করছি। যদিও এই খালটি সিডিএর খাল, কিন্তু অবশ্যই একজন নাগরিকের জায়গায় দাঁড়িয়ে একজন চট্টগ্রাম শহরের একজন মানুষ হিসাবে আমি বলতে চাই এই দায় থেকে আমরা কেউ মুক্ত নয়। আমাদের সবাইকে মিলেই কিন্তু এই শহরকে নিরাপদ রাখতে হবে। আমি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে আমি স্পষ্ট বলতে চাই যে নালা, যে খালগুলো বিপজ্জনক আছে, যেগুলো বিভিন্ন জায়গায় যেগুলো প্রিভেন্টিভ মেজার্স নেই, আমরা অনতিবিলম্বে এগুলোকে আমরা ওই প্রিভেন্টিভ মেজার্সের আওতায় নিয়ে আসার আমরা পরিকল্পনা গ্রহণ করেছি। এবং সেখানে স্ল্যাব এবং যেগুলো আপনার ধরেন অনেক সময় কাভার যেগুলো থাকে না, সেগুলো আমরা দ্রুত করার জন্য আমরা অলরেডি ইনস্ট্রাকশন দিয়েছি। সেই লক্ষ্যে আমি ইতিমধ্যেই যে আমাদের একটা কোঅর্ডিনেশন মিটিং আমরা কল করেছি এবং এই কোঅর্ডিনেশন মিটিংগুলো কিন্তু আগে কখনো হতো না। আমরা সমস্ত সেবা প্রদানকারী সংস্থার সাথে আমি ওত নেওয়ার পর থেকে প্রায় 8-10টা আমরা মিটিং করেছি। এবং আপনারা জানেন যে আমাদের যে চিফ অ্যাডভাইজার, ওনার বাড়িও যেহেতু চট্টগ্রাম, উনি জলাবদ্ধতাকে অ্যাড্রেস করে ইতিমধ্যে 4-5 জন উপদেষ্টা পাঠিয়েছে। ওই জলাবদ্ধতার কাজগুলো করতে গিয়ে এখন আমরা প্রত্যেকটি জায়গায় আমরা নালা, স্ল্যাব এবং এগুলোর আমরা পরিষ্কার করছি এবং সেখানে আপনার খালগুলো যেগুলো আপনার সিডিএর আছে সেগুলো সিডিএ কাজ করছে, আমরা যেগুলো আছে আমরা সেগুলো করছি। কাজে ওভারঅল সব মিলিয়ে চট্টগ্রামে একটা কর্মযজ্ঞ চলছে গত 6 মাস ধরে এবং এই কর্মযজ্ঞের কারণে গিয়ে আসলে চট্টগ্রাম সিটি কর্পোরেশন সবার দৃষ্টি কেড়ে নিয়েছে। এবং সেখানে আমি মেয়র অ্যাজ এ পার্ট, আপনারা জানেন যে আমাকে অবশ্যই প্রত্যেকটা জায়গায় আমাকে যেতে হয়, কাজ করতে হয় এবং যেহেতু সিটি কর্পোরেশন যেহেতু 41টা ওয়ার্ডের দেখভাল করার দায়িত্ব, কাজে আমাকে প্রতিটি জায়গায় গিয়ে কাজগুলো করতে হচ্ছে এবং তড়িৎ গতিতে আমি সিদ্ধান্ত দিয়ে কাজগুলো করে প্রবলেম সলভ করতে পারছে হয়তো বা বিদায়, সে কারণে আজকে আমাদেরকে দেশের সেরা সিটি কর্পোরেশন হিসাবে তারা নির্বাচিত করেছে। তো এটা আসলে ইনফ্যাক্ট আমি মনে করি এটা কৃতিত্বটা শুধু আমার নয়, আমার সাথে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে আমার যত কর্মকর্তা কাজ করছে অবশ্যই তাদের কৃতিত্ব, অ্যাজ ওয়েল এজ চট্টগ্রামবাসী তারা আমাকে সাপোর্ট দিচ্ছে
এটা আমি তাদের এই কৃতিত্বটা সবার জন্য আমি উৎসর্গ করতে চাই। এই আর 6 মাসে কাজ করতে গিয়ে আপনাকে কোন কোন চ্যালেঞ্জগুলো আসলে সবচেয়ে বেশি ফেস করতে হয়েছে? হ্যাঁ, এখানে কিছু চ্যালেঞ্জ অবশ্যই আছে। দেখুন আমার মনে হচ্ছে যে আজকে দিনের মধ্যে আমি কাজগুলো করে ফেলতে চাই, কিন্তু আমার ইনস্ট্রুমেন্টস সংকট আছে। আমার প্রচুর পরিমাণে ইনস্ট্রুমেন্টস দরকার। আগের যে ইনস্ট্রুমেন্টসগুলো আমি দেখেছি, ম্যাক্সিমাম ইনস্ট্রুমেন্টসগুলো নষ্ট করে তারা রেখে দিয়েছে। আমি আজকেও আমার যে প্রচুর যে রাজস্ব যেখান থেকে আমি পাবো, সেই সব জায়গা, আমার যে অ্যাসেটগুলো আছে, সকাল 8টা থেকে 8:30 থেকে আমি মানে এই যে 3টা পর্যন্ত আমি প্রত্যেকটা জায়গায় ঘুরে বেড়িয়েছি। আপনারা জানেন আমি একটা পর্যটন সিটিও করার চিন্তা করছি, 1 সিটি 2 টাউন। সেই লক্ষ্যে কর্ণফুলী নদীর ওই পারে আমি আজকে গিয়েছি এবং সেখানে আমরা চিন্তা করছি একটা পর্যটন সিটি গড়ে তোলার জন্য। আমার একটা পরিকল্পনা আছে, পুরো কর্ণফুলী ঘেঁষে আমাদের যে একটা মেরিন ড্রাইভ চলে যাচ্ছে কর্ণফুলী থেকে সরাসরি একদম কালুরঘাট পর্যন্ত, এবং ওই সাইডেও আপনার ধরেন কালুরঘাট থেকে আরেকটা মেরিন ড্রাইভ আপনার কর্ণফুলী ব্রিজ পর্যন্ত আসছে। সব মিলিয়ে পুরা কর্ণফুলীর আশেপাশটাকে নিয়ে, এবং আমি যে বলেছি 500-600 একর একটা জায়গা সেখানে আছে, পুরোটা মিলে আমরা একটা পর্যটন সিটি আমরা করতে চাই, 1 সিটি 2 টাউন। এই লক্ষ্যে আজকে আমি সেখানেও আজকে কাজ করেছি, সেখানে গিয়েছি, এবং বিভিন্ন ইনভেস্টর তারা দে আর ভেরি মাচ ইন্টারেস্টেড টু ডু দ্যাট। তো তারাও সেখানে এসেছে আমার সাথে, এবং এরপরে আমার যেখানে যেখানে আমার যে রাজস্বগুলো আসছে না সেসব জায়গায়, বিশেষ করে পাহাড়তলি, সাগরিকা, অনেক জায়গা আমাদের আছে যেগুলো আসলে এমনি পড়ে আছে। তো সেই জায়গাগুলো আমি দেখেছি, এবং সেখানে আমি মনে করছি যদি আমরা সেগুলো ইউজ করতে পারি, সেগুলো আমরা রাজস্ব আহরণ করতে পারবো। তবে সেখানে আমাদের যে স্ক্যাভেটার থেকে শুরু করে নালা নর্দমা, খাল পরিষ্কার করার যে ইনস্ট্রুমেন্টসগুলো আছে সেগুলো কিন্তু অনেকাংশে নষ্ট হয়ে গেছে, এবং সেটার জন্য আমরা অলরেডি 5-6 মাস আগে একটা বাজেট সেখানে পাঠানো হয়েছে 400 কোটি টাকার, যেটাকে আসলে অনেক রাজনীতিবিদ অন্য দলের সেটাকে মিস ইন্টারপ্রিটেশন করে বলা হয়েছে 400 কোটি টাকা খাল খননের জন্য চাওয়া হয়েছে। এটা আসলে ঠিক নয়। ওই 400 কোটি টাকা হচ্ছে এটা আমাদের একটা অ্যাসেট, আমাদের সম্পদ, আমাদের ইনস্ট্রুমেন্টস। যেহেতু 57টি খাল নিয়ে আমাদের কাজ করতে হয়, আমরা শুধু একটি খাল নয়, 57টি খাল নিয়ে আমাদের কাজ করতে হয়, এবং এই স্ক্যাভেটার্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টস দিয়ে আমাদের দিন রাত আমাদের এই নালা খাল পরিষ্কার করতে হচ্ছে। কাজে এই ইনস্ট্রুমেন্টসগুলো আমি দেখেছি আমাদের খুব দরকার, বাট এগুলো আমি পাইনি। আমি বারবার সে কথাটাই বলেছি যখনই এসেছে যে আমাদের ইনস্ট্রুমেন্টসগুলো খুব দরকার, কারণ এগুলো না হলে পরে আমরা তো কাজ করতে পারছি না। আমরা ধরেন এরকমও জায়গা আছে যেখানে একদম ন্যারো স্পেস, ওই ধরনের চিকন স্ক্যাভেটার দরকার, সেগুলো কিন্তু আমাদের শর্টেজ আছে, আমরা বড় স্ক্যাভেটার সেখানে ঢুকাতে পারছি না। তো ওই সব দৃষ্টিকোণ থেকে আমি বারবার বলছি যে কাজ করার জন্য আমার যে জিনিসগুলো দরকার সেগুলো আমার খুবই দরকার, সেটা লোকবল হোক, ইনস্ট্রুমেন্টস হোক, কিংবা আমার যে ক্লাইমেট হোক আশেপাশে, সেই জিনিসগুলো যদি আমার পক্ষে না আসে তাহলে পরে আমার সেখানে অবশ্যই সেটা আমি চ্যালেঞ্জের কিছু আমি দেখছি। তবে আমি আশা করছি যেহেতু আমাকে সবাই অবভিয়াসলি সাহায্য করছে, আমি মনে করছি এই ইনস্ট্রুমেন্টসগুলো আমি পেয়ে যাব। এবং আমার আরেকটা সমস্যা, সেটা হচ্ছে আমার যে মূল ভবনটা, সেই মূল ভবনটা কিন্তু আগের যারা ছিল তারা কাজ কিছু করে চলে গেছে। তো এইটাও আমরা কাজ ধরছি, কারণ আমার মূল জায়গায় যখন আমি থাকতে পারবো তাহলে আমার খুব দ্রুত আমার কাজগুলোকে ইমপ্লিমেন্ট করতে আমার সুবিধা হবে। যেহেতু আমাদের যে লালখান বাজার যে জায়গা আছে সেটা একটু সাইডে পড়ে গেছে, এবং সেখানে আমার যারা কাজগুলো এক্সিকিউট করবে, আমার যে কর্মকর্তা, তাদের কিন্তু অ্যাকোমোডেট হচ্ছে না। তো সব মিলিয়ে সেটাও আমরা কাজ ধরছি। তো ওভারঅল আমি মনে করছি যে আমাদের কিছু চ্যালেঞ্জ আছে, আমাদের কিছু ফান্ডিং দরকার, সেগুলো অবশ্যই সেন্ট্রাল গভর্নমেন্ট তারা করবে। তবে আমরা খুব আশাবাদী এর জন্য যে আমাদের রাস্তাঘাটের কাজ করার জন্য প্রচুর টাকা ইনশাল্লাহ আমাদের আছে, এবং রাস্তাঘাট আমরা কিন্তু ইতিমধ্যে আপনারা দেখেছেন 10 থেকে 12টা বড় বড় রাস্তা আমরা টেন্ডারে অনলাইনে আমরা দিয়েছি, এবং আরও সামনে যে রাস্তাগুলো আপনারা চোখে পড়ছে বিভিন্ন জায়গায়, সে রাস্তাগুলো ইনশাল্লাহ আমরা দিয়ে দেব। ফান্ডিং এর কথা যখন বলছেন, আমরা আপনার এই যে ট্যাক্স আদায়ের হার কেমন গত 6 মাসে আপনার কতটুকু? যেমন আমরা দেখলাম আপনাদের বন্দরের কাছ থেকে আপনি 100 কোটি টাকা পেয়েছেন। এক্স্যাক্টলি। আমি প্রথম থেকে চিন্তা করেছিলাম যেটা আমি প্রথমে এসে দেখলাম 450 কোটি টাকার একটা বিশাল দেনা আমার উপর চাপিয়ে দেওয়া হয়েছে, এবং ওই দিন আমি বলেছি ইনশাল্লাহ আপনারা যদি আমাকে সাপোর্ট করেন আমি এই দেনা ইনশাল্লাহ শোধ করে দেব। এবং সেই লক্ষ্যে আপনারা দেখেছেন আমি প্রথম দিন থেকেই যে বন্দরের সাথে আমার যে ন্যায্য দাবি, আমার যে রাজস্বটা আমি দুদিন পাচ্ছিলাম না, আমার যে মাসুল সেটা পাচ্ছিলাম না, সেটা নিয়ে আমি কথা বলেছি, রিকোয়েস্ট করেছি। আমার এই যে যৌক্তিক
কথাগুলো আমি বলেছি, কেন আমার দরকার, কেন আমি পাই, এটা আমার অধিকার, ইটস মাই রাইটস, এটা আমার মানুষের জন্য আমি ব্যবহার করব। আপনারা জানেন যে আমার একটা শিক্ষা স্বাস্থ্য খাত, যেখানে আমার প্রায় মাসে 6 কোটি টাকা ভর্তুকি দিতে হয়, এবং আমি সেটাকে মনে করেছি এই দুটো আমাদের ফান্ডামেন্টাল রাইটস, আমাদের মৌলিক অধিকার, শিক্ষা এবং স্বাস্থ্য, এবং অবশ্যই আমাদের এটা আমি কোনো ভর্তুকি মনে করি না, আমাদের মনে করি এটা আমরা একটা ইনভেস্ট করছি জাতির জন্য, যেটা আসলে জাতির খুব দরকার। একটা সাস্টেইনেবল ডেভেলপমেন্টাল গোলস আমরা যদি পেতে চাই, তাহলে এই দুইটা সুযোগকে আমরা যদি উন্নত করতে না পারি, তাহলে কিন্তু এই সাস্টেইনেবল ডেভেলপমেন্টাল গোল অর্জন করা খুব কঠিন হবে। সেই লক্ষ্যে আজকেও যেটা আপনি যে আমরা যে ফার্স্ট প্রাইজটা পেয়েছি, সেটা একটা কারণ। আমরা শিক্ষা খাতে স্বাস্থ্য খাতে প্রচুর পরিমাণে আমরা ইনভেস্ট করছি। বিশেষ করে আপনি দেখেন আজকে শিক্ষা, আমাদের প্রায় 100টির মতো শিক্ষা প্রতিষ্ঠান আছে, এবং আপনি দেখেছেন আসার পরে প্রিমিয়ার ইউনিভার্সিটি বেদখল হয়ে গিয়েছিল, সেটাও কিন্তু আমি ইনশাল্লাহ উদ্ধার করেছি। এবং আজকে যে বন্দরের থেকে প্রায় 162 কোটি টাকা আমরা আজকে পাওয়ার কথা, সেখানে আগের যারা ছিলেন তারা মাত্র পেয়েছে 45 কোটি টাকা। ইনশাল্লাহ আমি সেটা আমার যৌক্তিক কথার মাধ্যমে আমি সেটা আদায় করতে সক্ষম হয়েছে। এই জন্য আমি বন্দরের যিনি চেয়ারম্যান আছেন, আমি ওনাকে ধন্যবাদ জানাই। উনি অত্যন্ত কোঅপারেটিভ ছিলেন, এবং এই নৌ পরিবহনের সিনিয়র সচিব মিস্টার ইউসুফ সাহেব, উনি অনেক কোঅপারেটিভ ছিলেন। উনি চট্টগ্রামেরই ছেলে সন্তান, এবং বিশেষ করে নৌ পরিবহন উপদেষ্টা উনি অসম্ভব কোঅপারেটিভ ছিলেন। সো আমি সবার কাছ থেকে কিন্তু সার্বিক সহযোগিতা পাচ্ছি, তারা আমাকে আমার সাথে সহযোগিতা করে যাচ্ছে। এবং বিশেষ করে যে সেবা প্রদানকারী সংস্থাগুলো আছে, আপনি সিডিএ বলেন, চট্টগ্রাম জেলা প্রশাসক বলেন, আপনার এখানে যে ওয়াসা বলেন, পানি উন্নয়ন বোর্ড বলেন, টিএনটি বলেন, রেলওয়ে বলেন, ফায়ার ব্রিগেড বলেন, চট্টগ্রাম পুলিশ কমিশনার বলেন, সবাই কিন্তু আমরা সম্মিলিতভাবে একসাথে কাজ করছি। এবং সবাই, বিশেষ করে 34 ব্রিগেডের যারা আর্মি পার্সনরা আছেন, সবাই আমরা মিলেমিশে কিন্তু, এবং জিওসি যিনি আছেন, সবাই আমরা মিলেমিশে কাজ করছি। এবং এই দিক দিয়ে আমি মনে করি যে তারা সর্বোচ্চ আমার সাথে কোঅর্ডিনেট করছে। তবে যে জিনিসটা আমি প্রথম থেকে কিন্তু দাবি করেছি, সেটা হচ্ছে সিটি গভর্নমেন্ট। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা শুধুমাত্র আমার জন্য না, এটা সারা বাংলাদেশের যেসব মেয়র আছে, তারা অবশ্যই এই সিটি গভর্নমেন্টের আওতায় যদি আসে, তাহলে যে কোনো জায়গায় একটা পরিকল্পিত শহর গড়া অসম্ভব কিছু নয় বলে আমি মনে করছি। কারণ যখনই আমরা এই ধাঁচে কাজ করতে থাকবো আপনার একটা সিটি গভর্নমেন্টের আওতায়, তাহলে পরে প্রত্যেকটা জিনিস আমি এই 6 মাসের জন্য আমার কি কি কাজ প্রতিটা সেবা প্রদানকারী সংস্থা যখন আমরা সর্ট আউট করতে পারবো, ইভেন 1 ইয়ার আমরা কি করব না করব। কারণ এখানে বড় সমস্যা হচ্ছে, ধরুন আমি এখন রাস্তাঘাটের কাজ করে যাচ্ছি, হঠাৎ করে ওয়াসার বিভিন্ন ধরনের প্রকল্প আছে, তারা সেই কাজগুলো করছে। তো এদিক দিয়ে সিটি গভর্নমেন্ট থাকলে অবশ্যই সবাই কোঅর্ডিনেশনের ব্যাপারটা আরও বেশি প্রাণবন্ত, সুন্দর হবে এবং সামঞ্জস্য হবে বলে আমি মনে করি। তারপরেও আমি আরেকটি দাবি জানিয়েছি, যদি সিটি গভর্নমেন্ট যদি ইতিমধ্যে সম্ভব না হয়, আমার যে একটা প্রতিমন্ত্রী যে একটা স্ট্যাটাস ছিল, যদিও চট্টগ্রামের যে মেয়র অবশ্যই মন্ত্রী স্ট্যাটাস হওয়ার যোগ্যতা রাখে, এখানে প্রায় 80 লক্ষ থেকে 90 লক্ষ মানুষ, এখানে প্রায় আমরা 22 লক্ষ ভোটার, অন্য জায়গায় যেখানে 3-4 লক্ষ ভোটার আছে সেখানেও যদি স্টেট মিনিস্টার, আর চট্টগ্রাম যদি স্টেট মিনিস্টার, সেটা আসলে কোনো ধরনের যৌক্তিকতার পর্যায়ে পড়ে না। সো দ্যাট তারপরেও আমি বলেছি যে অবশ্যই মন্ত্রীর মর্যাদাটা যদি দেওয়া যায়, তাহলে সেক্ষেত্রে হলে আবার কাজের গতিটা আরও বাড়বে ইনশাল্লাহ। আপনারা জানেন ইতিমধ্যেই সে স্ট্যাটাসটা আমার যে মিনিস্ট্রি আছে এলজিআরডি, সেখান থেকে ক্যাবিনেটে গেছে, ক্যাবিনেট থেকে সেটা প্রধান উপদেষ্টার দপ্তরে গেছে। প্রধান উপদেষ্টাকেও আপনারা জানেন আমি দেখা করেছি, আমি বলেছি চট্টগ্রামের সমস্যাগুলোর কথা। তো কাজে ওভারঅল সব মিলে আমি মনে করি সবাই আমাকে সাহায্য করছে, এবং চট্টগ্রামবাসী আমাকে সাহায্য করছে। আমি শুধু চট্টগ্রামবাসীকে শুধু এটুকুই বলতে চাই, এটা ক্লিন, গ্রিন, হেলদি সিটি এবং সেফ সিটি করার জন্য অবশ্যই যে জিনিসটি দরকার সেটি হচ্ছে আমরা শহরকে যাতে অপরিষ্কার না করি। আমি আজকে হয়তো বা 13,000 কোটি টাকা দিয়ে সিডিএ 36টা খাল করছে, আমি আমার টাকা দিয়ে 21টা খাল করছি। আবার আমি হয়তো চিন্তা করছি যে এই 21টা খাল আমি হয়তো বা একটা প্রজেক্টের আওতায় আনার চিন্তা করছি সংস্কার করার জন্য। দ্যাট ইজ মাই সেকেন্ডারি প্ল্যান। এবং এইসব সেকেন্ডারি প্ল্যানের মধ্যে আমি আপনাকে আরেকটা বলতে চাই, ময়লাকে আমি সম্পদে পরিণত করতে চাই, যেটা হচ্ছে সলিড ওয়েস্ট প্রোডাক্টস ম্যানেজমেন্ট প্ল্যান্ট থ্রু রিসাইক্লিং প্রসেস। এই লক্ষ্যে আমাদের বড় দুটি গার্বেজ স্টেশন আছে, একটা হালিশহর, একটা আরফিননগর। আমরা 1 নং নন্দীরহাটে হাটাজারি, সেটা আমরা একটা বড় একটা 40 একরের একটা জায়গা আমরা সেখানে দেখছি। সেটাকে আমরা একটা সুন্দর প্রজেক্ট করতে চাই, যেখান থেকে হয়তো বিদ্যুৎ উৎপাদন হতে পারে, বায়োগ্যাস উৎপাদন হতে পারে, কিংবা
সার, জৈব সার উৎপাদন হতে পারে। তো এই ধরনের কিছু চিন্তাভাবনা নিয়ে ইতিমধ্যে আমরা ওয়ার্ল্ডের প্রায় 10 থেকে 12টা কান্ট্রির রিপ্রেজেন্টেটিভ আমাদের সাথে কিন্তু দেখা করেছে। বিশেষ করে ইউকে, সিঙ্গাপুর, থাইল্যান্ড, নেদারল্যান্ড, সাউথ কোরিয়া, জাপান, চায়না আমাদের সাথে দেখা করেছে এবং তাদেরকে আমি বলেছি যে আমরা এই ধরনের সেকেন্ডারি আমাদের যে চিন্তাভাবনা আছে সেকেন্ডারি স্টেজে ময়লাকে সম্পদে রূপান্তরিত করা, এই কাজগুলো যদি আমরা ময়লাকে এই সম্পদে রূপান্তরিত করার কাজগুলো দ্রুত করতে পারি তাহলে ময়লা আর কেউ বাইরে ফেলবে না এবং পরিষ্কার পরিচ্ছন্নতার দিক দিয়ে ইনশাল্লাহ আমরা এগিয়ে যেতে পারবো। আরেকটা বিষয় আমি যেতে চাই, সেটা হচ্ছে কয়েকদিন আগে আমরা দেখলাম যে আপনি নিউ মার্কেট সহ ওই আশেপাশে এলাকায় ফুটপাত যাতে পরিষ্কার থাকে, ফুটপাতে যাতে মানুষ চলাফেরা করতে পারে এবং সেই জন্য আপনি হকারদের সঙ্গেও আলোচনা করেছেন এবং আমরা দেখলাম যে এখন পর্যন্ত সেটা ঠিক আছে, কিন্তু আমরা এর আগেও এরকম দেখেছি যে কিছুদিন পরে আবারও হকাররা বসে যায়। এই বিষয়টা আসলে আপনি কিভাবে ম্যানেজ করতে চাচ্ছেন? ধন্যবাদ, এটা খুব চমৎকার কথা বলেছেন। আসলে আমি প্রথম থেকে এই চিন্তাগুলো করছিলাম কিভাবে হকারদের পুনর্বাসন করা যায়। সেই লক্ষ্যে আমি প্রথমে আমার যে এলাকা, আমার নিজের এলাকা চকবাজার পাশে আমার বাড়ি, আমি যখনই ওই চকবাজার দিয়ে যাই তখন দেখতাম যে চকবাজারে যারা বসার কথা বাজারের মধ্যে তারা বাজারে না বসে রাস্তায় বসে যেত। পুরা ওই এলাকা আপনি জানেন বেশ কয়েকটি স্কুল কলেজ আছে, বিএড কলেজ আছে, স্কুল আছে, বাগলি গভর্নমেন্ট গার্লস হাই স্কুল আছে এবং সেখানে প্রচুর জনগণ সেখানে থাকে, লোক সংখ্যা অনেক বেশি, অনেক ডেন্স একটা এরিয়া এবং সেখানে মানুষের অনেক কষ্ট হতো। তা আমি আসার পরেই সেখানে তাদেরকে বুঝিয়ে সবাইকে, আমি কিন্তু বাজারে আমাদের আরও 3-4 তলা খালি ছিল, তারা সেখানে আসলে না বসে নিচে বসেছে, তাদের পুনর্বাসন করে দিয়েছে। এখন আপনি চকবাজার দেখতে পারেন খুব চমৎকারভাবে সেখানে লোকজন সেখানে যাতায়াত করতে পারছে। ঠিক একই চিন্তা নিয়ে আমি আপনার আগ্রাবাদ কমার্শিয়াল এরিয়াতে যখন আমি গিয়েছি সেখানে আমি সেখানে একটা চিন্তা ভাবনা করলাম যে কিভাবে এখানের লোকগুলোকে, হকার্সদেরকে আমি সুন্দর করে কিছু বসাতে পারবো কিংবা এখানে যাতে যানজট না হয়। সো সেই লক্ষ্যে আমরা একটা নাইট মার্কেট আমরা চালু করেছি এবং পে পার্কিং আমরা চালু করেছি। সেখানে পর্যায়ক্রমে আগ্রাবাদকে আমরা একটা মডেল এরিয়া হিসেবে ধরে নিয়েছি। আমরা সেখানে পে পার্কিং, নাইট মার্কেট, পে নাইট মার্কেট এই টাইপের আমরা একটা চালু করব এবং সেটা যখন হয়ে যাবে চট্টগ্রাম শহরের সব জায়গায় হয়ে যাবে। যে কথাটা আপনি বলছিলেন যে নিউ মার্কেট এরিয়া এমন একটি জোন যেখানে সব সময় হকার্সদের একটা দৌরাত্ম্য থাকে এবং সেখানে ফুটপাত থেকে শুরু করে ইভেন রাস্তা পর্যন্ত সেখানে দখল হয়ে যায়। আমি সেই লক্ষ্যে হকার্সদের সাথে আমি বসেছি, বিভিন্ন সংগঠনের হকার্স যারা আছে এবং আমার সংগঠনে অনেক হকার্স আছে। তো ওভারঅল সবার সাথে আমি কথা বলে তাদেরকে বলেছি যে ঠিক আছে, যে টাইমটা আপাতত যে অনেকে চাকরি করে বিজনেস প্রতিষ্ঠানে আসে তারা আসতে পারে না সকালের টাইমে, সো দ্যাট সকাল থেকে 11টা পর্যন্ত 3টা পর্যন্ত তারা যাতে কেউ না বসে, সকাল থেকে বিকাল 3টা। তো সেই লক্ষ্যে সেদিন আমি তাদেরকে রিকোয়েস্ট করার পরে তারা উঠে গেছে এবং এখন থেকে তারা 3টা থেকে রাত পর্যন্ত বসছে। কিন্তু আমি একটু আসলে অন্যদিকে প্রসঙ্গটা টানতে চাই যে চট্টগ্রাম শহরে আসলে রেলের জায়গা আছে, চট্টগ্রাম শহরে ডিসির জায়গা আছে, চট্টগ্রাম শহরে বন্দরের জায়গা আছে, কিন্তু আমাদের সিটি কর্পোরেশনে আসলে ওইরকম কোনো জায়গা নেই। আমি এই জন্য রেলের যে জায়গাগুলো পড়ে আছে, বিশেষ করে আপনি দেখেন রেল স্টেশনের সাথে একটা বিশাল জায়গা যেখানে মাদকাসক্ত যারা আছে তাদের একটা অভয়ারণ্যে পরিণত হয়েছে। আমি সেদিন রেলের জিএমকে আমি বলেছি, দেখুন এই জায়গাটা আপনারা যদি হকার্সদের জন্য ছেড়ে দিতে পারেন, আমরা সেখানে হকার্সদের খুব চমৎকারভাবে একটু আমব্রেলা দিয়ে দেখতে সুন্দর লাগে মতো তারা সেখানে বসতে পারে, কাজে সেখানে যারা মাদকাসক্তি আছে তারা সেখানে বসতে পারবে না এবং রাজস্ব তারা অনেক পাবে সেখান থেকে। তো এই কথাটা আমি তাদের বলেছি। আমি অত্যন্ত আশাবাদী, যেহেতু রেলওয়ে যিনি উপদেষ্টা আছেন, সড়ক উপদেষ্টা ফজল কবির সাহেব, উনি আমাদের জলাবদ্ধতা চট্টগ্রাম সেটাও উনি দেখভাল করছেন। ইজ ভেরি কোঅপারেটিভ অ্যান্ড নাইস গাই। আমরা আশা করছি ওনাকে আমি বোঝাতে সমর্থ হব এবং উনি যদি এটা বুঝতে পারে তাহলে এই অংশটা যদি আমরা পেয়ে যাই তাহলে আলটিমেটলি যে 3টা থেকে 11টা যারা রাস্তার মধ্যে বসছে তাদেরকে আমরা সেখানে যদি অ্যাকোমোডেট করে দিতে পারি তাহলে আশা করি দেখবেন বিকালটা আমি ফ্রি করে দিতে পারবো। তো ওই ধরনের আমি চিন্তা ভাবনা নিয়ে এগোচ্ছি। ইভেন আমাদের জহুর হকার মার্কেটস আপনি জানেন দীর্ঘ বছর ধরে সেখানে মাত্র 700-800 দোকানদার পুরো 200 ঘন্টা জায়গা দখল করে রেখেছে এবং আমাদের অতীতে যারা রাজনীতি করেছে তারাও এখানে অনেক জায়গা দখল করে রেখে, আপনি জানেন আমি কারণ আমি উল্লেখ করতে চাই না। আমি চাই যে পুরো জায়গাটা আমরা যদি নিয়ে সেটাকে সংস্কার করে বহুতল ভবন করে দিতে পারি তাহলে সমস্ত হকার্সরা কিন্তু সেখানে অ্যাকোমোডেট হতে পারবে। সেটাও আমি তাদেরকে কনভিন্স করার জন্য চেষ্টা করছি, আমি ট্রাই করছি যাতে করে তারা এটা বুঝতে পারে
যে এখানে আসলে সবাইকে অ্যাকোমোডেট করা দরকার, যেহেতু জায়গা পড়ে আছে। আমাদের তো আসলে জায়গা অনেক নেই, কিন্তু আমরা সেটাকে ভার্টিক্যাল এক্সটেনশন করতে পারি। তো এই কথাগুলো আমি বুঝাচ্ছি বিভিন্নভাবে, কিভাবে হকারদের আমরা পুনর্বাসন করতে পারি। কাজে এই অঞ্চলটাকে যদি আমি সুন্দর করে সাজাতে পারি, তাহলেও দেখবেন চট্টগ্রাম বাসযোগ্য একটি সুন্দর নগরীতে পরিণত হবে। এখানে দেখেন সব কিছু আছে। আমি কিছুক্ষণ আগে বলেছি এটা পর্যটন সিটি করার মতো একটা চমৎকার জায়গা। এখানে পুরো কর্ণফুলী নদীকে ঘিরে যদি আপনি পর্যটন জোন করতে পারেন, এই যে বিশাল একটা মেরিন ড্রাইভ চলে গেছে, সেখানে আপনি ওয়াকওয়ে করতে পারেন, সেখানে কফি শপ থাকতে পারে, সেখানে একটা জিম থাকতে পারে। কাজে লোকজন সেখানে বসবে, আড্ডা মারবে, সেখানে কাজ করবে। নদীর ওই পারে যেটা আমরা চিন্তা করছি, সেখানে ইকো রিসোর্টস হতে পারে, সেখানে এগ্রিকালচার হতে পারে, সেখানে পার্ক হতে পারে, সবাই সেখানে যাবে, ঘুরবে। কাজে এটা একটা চমৎকার একটা জায়গা। আমি ইভেন সিআরবি নিয়ে আমি চিন্তা ভাবনা করছি। সিআরবি রেলওয়ে এতদিন তাদের রোডটা যেহেতু তাদের আন্ডারে, এই রোডটা তাদের ঠিক করতে দেবে না। আমি ফজল কবিরকে ওদিন রিকোয়েস্ট করেছি, ওনাকে বলেছি দেখুন এই রোডটা নষ্ট হয়ে গেছে, আমরা কাজ করতে চাই। তো উনি বলছে ঠিক আছে, এটা তো ভালো কথা, আপনারা করেন, যেহেতু রেল করছে না। এবং সেখানে মাঠটাও আছে, এবং মাঠের সাথে একটা চমৎকার একটা ভার্টিক্যাল একটা জোন আছে যেখানে সবাই বসে আড্ডা মারে। তা আমি সেখানে চাচ্ছি একটা চমৎকার একটা মাঠ করে দিতে, এবং সেখানে জোনটাকেও আমি একটা আপনার পর্যটন জোন করে দিতে, যাতে করে সবাই সেখানে বসতে পারে, আড্ডা মারতে, একটা ক্লিন জোন করে নিতে। তো এই কাজগুলো আসলে আমার মধ্যে আছে। আমি চাই যে একটা সুন্দর পরিবেশ হোক, এবং বিশেষ করে আজকে আমাদের যে শহরটা ধরেন একটা প্রাচ্যের রানী যেটা বলা হতো, এখানে সমুদ্র আছে, এখানে নদী আছে, এখানে পাহাড় আছে, সব মিলিয়ে শহরটা যাতে আগের জায়গায় ফিরে আসে। আমি যখন দেখুন শপথ নিয়েছি, হাসান আরিফ স্যার, আল্লাহ ওনাকে ব্যস্ত নসিব করুক, উনি আমাকে বলেছে দেখো সাদাত, তুমি আজকে মেয়র হয়েছ, তুমি এক কাজ করো, তুমি আমাকে 60-এর দশকের সে শহরকে ফিরিয়ে দিতে পারবে? তাই বলছে স্যার 60-এর দশকের শহর আমি হয়তো সে জনগণ আপনার ফিরিয়ে দিতে পারবো না, কারণ ওই সময় জনগণ ছিল 10-15 লাখ, এখন সেটা পরিণত হয়েছে 80-90 লাখ। বাট আমি চেষ্টা করব শহরটাকে আগের জায়গায় আনতে, যাতে করে শহরের মানুষজন একটু জায়গায় পায় যেখানে গিয়ে তারা তাদের একটা নির্মোহ সময় কাটাতে পারে, তারা সেখানে তাদের পরিবারকে নিয়ে তারা যাতে সেখানে একটু আনন্দ করতে পারে, বিনোদন করতে পারে। আমরা এই চিন্তাগুলো ইনশাল্লাহ আমার মধ্যে আছে। আমি চাই এই ধরনের। আমরা এই যে হকারদের নিয়ে বললাম, আমরা দেখলাম যে এই যে আপনি কিছুক্ষণ আগে বলছেন যে কিছুদিন আগে যে খালে পড়ে যে বাচ্চাটা মারা গেল, তারপরে আপনি ব্যাটারি রিক্সার বিরুদ্ধে বলছিলেন যে ব্যাটারি রিক্সা আসলে নানা ধরনের দুর্ঘটনা ঘটাচ্ছে, নীতিমালা ছাড়া চলছে। এরপরে আমরা দেখলাম যে সিএমপি অভিযান চালাচ্ছে, বিভিন্ন জায়গায় আটক হচ্ছে। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন যে এইটা এইভাবে আসলে অপরিকল্পিতভাবে হয়তো দরপাকড় না করে একটা পরিকল্পনার মধ্যে নিয়ে আসার কোনো সুযোগ আছে কিনা, বা শহরের যানজট সেটা অবশ্যই চিন্তা ভাবনা করে আপনার চিন্তা কি আসলে? এটা হচ্ছে আসলে এটা তো একটা নীতিমালা, যে নীতিমালাটা ইনফ্যাক্ট আমরা করতে পারি না, এটা সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সেটা করতে পারে, যারা মন্ত্রণালয়ে আছে, তারা হয়তো বা রোডস অ্যান্ড হাইওয়েজ যারা দায়িত্বে আছে, রোড ট্রান্সপোর্টের যারা দায়িত্ব আছে, তারা বিআরটি থেকে শুরু করে তারা একটা চমৎকার নীতিমালা প্রণয়ন করতে পারে। সেই নীতিমালার আলোকে, কারণ এখানে হয়তোবা যারা গাড়িগুলো চালাচ্ছে দেখবেন দে আর ভেরি মাচ আন্ডার এজড, হয়তোবা তারা 11-12 বছর, ইভেন 10-8 বছরের ছেলেরাও সেখানে গাড়িগুলো চালাচ্ছে, এবং যার কারণে গিয়ে তারা আসলে ইনফ্যাক্ট কোনো রুলস তারা জানে না। কাজে অবশ্যই যারাই চালাবে তাদের একটা ট্রেনিংয়ের প্রয়োজন আছে, তাদের এজ লিমিটেশনের একটা ব্যাপার আছে, তারা কি মাদকাসক্ত কিনা সেই জিনিসগুলো চেক করার দরকার আছে। কাজে এখানে কিন্তু যদি একটা গাড়ির মাধ্যমে অ্যাক্সিডেন্ট বেড়ে যায়, মানুষের নিরাপত্তাহীনতায় মানুষ ভুগে, সে জায়গায় কিন্তু প্রশ্নটা আসছে। কাজে আমার মনে হয় একটা নীতিমালার মাধ্যমে যদি আসা যায়, তাহলে হয়তো সেটা একটা চিন্তা হয়তো করা যায়। কিন্তু আমরা দেখলাম যে অভিযান চলছে, হয়তো রাস্তায় রিক্সা আটক হচ্ছে, কিন্তু যেখানে উৎস, যেখান থেকে আসলে গাড়ি তৈরি হচ্ছে, বিক্রি হচ্ছে, সেই জায়গাগুলোতে বিশেষজ্ঞরা বলছেন সেই জায়গাগুলোতে সেই জায়গাগুলো আমার মনে হয়। এবং ইতিমধ্যে আমি দেখেছি যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সে জায়গায় যাচ্ছে যেখানে ব্যাটারি চার্জগুলো দিচ্ছে, কিংবা যেখান থেকে লাইন নিচ্ছে, এবং যেখানে তাদের ইয়াগুলো আছে। তো যাই হোক, আমি যেটা বলতে চাই, একটা সঠিক নীতিমালা প্রয়োজন, যে নীতিমালার আলোকে অবশ্যই, কারণ তাদেরও একটা পরিবার আছে, তাদেরও একটা লাইফ আছে। তা আমি মনে করি যে একটা সঠিক নীতিমালার মাধ্যমে সব কিছু আসলে পরে, তাহলে আমরা সবাই মিলেই কিন্তু এই শহরটাকে
একটা নিরাপদ সুন্দর শহর হিসাবে আমরা রাখতে পারবো। সামনে বর্ষা মরশুম, আপনি নিজেও জানেন এবং আপনি দায়িত্ব নেওয়ার পরপরেই কিন্তু এটা নিয়ে বেশ কথা বলেছিলেন, নানা ধরনের কার্যক্রম চালিয়েছেন। সেটা হচ্ছে যে মশক নিধন। সামনে যেহেতু বর্ষা মরশুম, সামনে বর্ষা মৌসুমে মশার উৎপাত বাড়ে, তখন ডেঙ্গুর প্রকোপ বাড়ে। এইটা নিয়ে আসলে আপনারা আগেভাগে কি চিন্তা করছেন? এটা আসলে আপনি জানেন, আমি যখন দায়িত্বপ্রাপ্ত হলাম নভেম্বর ডিসেম্বরে, তখনই কিন্তু ডেঙ্গুর একটা প্রকোপ ছিল। আমি এসেই ডেঙ্গু পেয়েছি আমি। তো সাথে সাথে আমি আমার যে মেমন 2 হসপিটাল, সেটা আপনারা দেখেছেন, আমি একটা ডেডিকেটেড হসপিটাল হিসেবে ঘোষণা দিয়েছিলাম। সেখানে আপনার অ্যান্টিজেন টেস্ট যেটা ডেঙ্গুর, সেটাকে আমি ফ্রি করে রেখেছি, ফ্রি করে দিতাম, এখনও করছি আমরা। এবং সেখানে আপনার আমি 10টা বেড আমি রেখে দিয়েছি, যাতে করে যারা হিমোরেজিক শক নিয়ে যারা আসে, ডেঙ্গুর যারা কমপ্লিকেশনস নিয়ে, তাদেরকে ভর্তি করানোর জন্য। এখন আমরা চিন্তা করছি যেটা করার, সেটা হচ্ছে যে আমরা ইতিমধ্যেই কিছু অ্যাডভান্সড মেডিসিনস আমরা নিয়েছি মশার, যেগুলো আমরা শিকাগো শহরে, যেগুলো একটা রিসার্চ প্রোডাক্ট, এবং আমি দেখেছি বিভিন্ন জায়গায় আমরা সেগুলো দিয়ে কাজ করছি মশার বিরুদ্ধে, এবং বেশ ভালোই এই ওষুধগুলো কাজ করছে। এবং ডেঙ্গুর জন্য যেটা গণসচেতনতা দরকার, এগুলো আমরা বাড়াতে চেষ্টা করছি। কারণ আপনারা জানেন যে ডেঙ্গু কিন্তু ময়লা পানিতে হয় না। ডেঙ্গুর যে লার্ভা, যে অ্যাডিস মশার লার্ভা, সেটা কিন্তু পরিষ্কার ট্রান্সপারেন্ট পানি সেগুলো হয়। সেই জন্য আমাদের মূল জায়গা হচ্ছে শহরকে পরিষ্কার রাখা। আমরা নাটশেল, যেগুলো ধরেন এই যে বিভিন্ন ধরনের ডাবের খোসা টোসা, তারপর ধরেন আপনার এই যে মিনারেল ওয়াটার আমরা ফেলে দিচ্ছি বোতলটা, আমরা ধরেন এই যে কোনো একটা ছোট্ট কন্টেনার আমরা ফেলে দিচ্ছি, অথবা যে বিল্ডিংগুলোর কাজ হচ্ছে, কনস্ট্রাকটিভ ম্যাটেরিয়ালসগুলো খোলা, এই যে বালতি টালতিগুলো পড়ে আছে, তো পানির মধ্যে বৃষ্টির পানি পড়ে গিয়ে, যেহেতু এটা সুন্দর চমৎকার পানি, এই পানির মধ্যে কিন্তু অ্যাডিস মশার লার্ভা জন্ম নিতে পারে। তো এইগুলো যাতে তারা যত্রতত্র না ফেলে, এবং বিশেষ করে টবের মধ্যে পানি যাতে সেখানে জমা না থাকে, বালতির মধ্যে যাতে পানি জমা না থাকে, এসির মধ্যে পানি জমা না থাকে, এগুলি কিন্তু আমাদেরকে অবশ্যই গণসচেতনতার আওতায় আনতে হবে বলে আমি মনে করি, এবং এই কাজগুলো আমরা করছি। কাজে একটা জিনিস মনে করতে হবে, ডেঙ্গুর চিকিৎসা একটা আছে, আর একটা প্রিভেন্টিভ মেজার, এবং সবসময় মনে রাখতে হবে প্রিভেনশন অবভিয়াসলি বেটার দেন কিউর। সো আমরা ওই লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছি। আমরা একদম সবশেষ, যদি ছোট্ট, আমাদের সময় কম, ছোট্ট সময়ে আমরা জানি যে আপনার সময়ও খুব কম, আর কয়েক মাস সময়। আপনার কি এই যে সময় বাড়ানোর, বিভিন্ন মহল থেকে বলছিলেন যে মেয়রের সময় বাড়বে কিনা, অনেকের কৌতূহল। আসলে দেখুন, আমি অনেক বছর ধরে রাজনীতি করেছি। আমার রাজনীতিটা আসলে মেডিকেল লাইফ থেকে, যখন আমি ছাত্র রাজনীতি করেছি, মেডিকেলের ছাত্রদলের সভাপতি ছিলাম, সেই 86-87 সাল যখন এরশাদের সময়, সময়টা আন্দোলন থেকে শুরু করে আজ অবধি প্রায় আমার রাজনৈতিক জীবন হয়ে যাচ্ছে প্রায় 38 বছরের কাছাকাছি। তো 38 বছরে আমি এখনো একটি প্রতিদ্বন্দ্বিতামূলক, নিরপেক্ষ এবং জনবান্ধব কোনো নির্বাচন এখনো ফেস করতে পারিনি। আমি অবশ্যই আশা করছি একটা অবশ্যই নির্বাচন দরকার, যে নির্বাচনে সাধারণ মানুষ ভোট দিতে পারবে। কারণ আমি এখনো বুঝতে পারছি না আসলে জনগণ আমাকে কতটুকু চায়, এবং সেটার জন্য একটা নির্বাচন দরকার। এবং সেই নির্বাচনটা অবশ্যই হতে হবে নিরপেক্ষ, জনবান্ধব, গণমুখী, এবং যাতে করে মানুষ তাদের ভোটের অধিকার নিশ্চিত করতে পারে। আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, এই অধিকার যাতে নিশ্চিত হয়, সেই পরিবেশটা যাতে আমরা ফিরে পাই, এই ধরনের একটি নিরপেক্ষ সুন্দর নির্বাচন আমাদের দরকার। এই নির্বাচনের আমি প্রমাণ করতে চাই যে আমি আসলে কতটুকু এই শহরের জন্য, জনগণ আমাকে কতটুকু চায়, এটা কিন্তু আমার খুব জানার ইচ্ছা আছে। কারণ এত বছরের রাজনৈতিক ইতিহাস একজন রাজনীতিবিদ যখন জানতে পারবে না যে জনগণ কতটুকু আমাকে চায়, তাহলে এটা ছেড়ে দুঃখ আর কিছু হতে পারে না। কাজে আমি মনে করি অবশ্যই একটা নির্বাচন খুবই দরকার, যে নির্বাচনে মানুষ তাদের ভোটের অধিকার ফিরে পাবে, গণতান্ত্রিক অধিকার ফিরে পাবে, এবং অবশ্যই সুন্দর, নিরপেক্ষ, জনবান্ধব, আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, এই মতবাদটি সেখানে প্রতিষ্ঠিত হবে। নিশ্চয়ই আমরাও চাই একটি গণতান্ত্রিক পরিবেশের সুন্দর একটি নির্বাচন হোক। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। জি, ধন্যবাদ আপনাকে এবং দর্শকবৃন্দ সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ। ভালো থাকুন সবাই।